দেশ দুর্ভাগ্যের কবলে পড়বে নাকি সৌভাগ্যের সিঁড়ি বেয়ে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাবে তা নিশ্চিতকরণে নির্বাচন। রাজনৈতিক স্থিতিশীলতা, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণের বিশ্বনন্দিত সাফল্য থেকে আবারও ঘোর অমানিসার অন্ধকারে তথা ২১শে আগস্ট গ্রেনেড হামলা, শীষ বোমা হামলা, ১০ ট্রাক অস্ত্র চোরাচালান, বাংলা ভাই শায়েখ আব্দুর রহমান, মুফতি হান্নানদের মতো জঙ্গি ও সন্ত্রাসের কবলে পড়ে রক্তাক্ত জনপদে পরিণত হবে কি না তা নির্ধারণের নির্বাচন। বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের চেতনায় একটি উন্নত, সমৃদ্ধ, শান্তি ও কল্যাণকর রাষ্ট্রে পরিণত হবে নাকি ৭১-এর পরাজিত শক্তি, স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের ষড়যন্ত্রে পাকিস্তানি ভাবধারা প্রবর্তনের পুরনো নীতি অনুসৃত হবে সেই সিদ্ধান্ত গ্রহণের নির্বাচন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পরাজিত পাকিস্তানি হানাদার বাহিনী সোহরাওয়ার্দী উদ্যানে তৎকালীন রেসকোর্স ময়দানে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। ওই দিন পাকিস্তানি হানাদার বাহিনী তাদের সমস্ত বাহিনী তথা অক্সিলারি বাহিনী সহ আত্মসমর্পণ করে। রাজাকার আল বদর আল শাম ছিল পাকিস্তানি হানাদারদের অক্সিলারি বাহিনী অর্থাৎ সংগঠন। জামাতও সেদিন আত্মসমর্পণকৃত বাহিনীর অন্তর্ভুক্ত ছিল। এই জামাত ইসলাম মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীকে সাথে নিয়ে দেশমাতৃকার ৩০ লক্ষ সন্তানকে হত্যা করেছে, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমহানি করেছে। ৭১-এর ১৪ ডিসেম্বর দেশের সূর্য সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেছে। আজ অত্যন্ত দুঃখ লাগে, বাঙালি জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্য ও পরিতাপের বিষয়, বিজয়ের ৪৮ বছর পরও সেদিনের সেই আত্মসমর্পণকারী পাকিস্তানি হানাদার বাহিনীর অক্সিলারি ফোর্স জামাত ঐক্যফ্রন্টের ঘাড়ে বসে নির্বাচনী বৈতরণী পারের সুযোগ গ্রহণ করে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে নরঘাতক হানাদারদের হাতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা ও ৩রা নভেম্বর কেন্দ্রীয় কারাগারে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী জাতীয় ৪ নেতাকে হত্যা করে রাষ্ট্র ক্ষমতা দখলকারী বিশ্বাসঘাতক পরাজিত পাকিস্তানিদের দোসরদের পৃষ্ঠপোষকতায় এই যুদ্ধাপরাধী সন্ত্রাসী সংগঠন জামাত রাজনীতি করার সুযোগ পায়। বিএনপির প্রতিষ্ঠাতা স্বৈর শাসক জিয়াউর রহমান যুদ্ধ অপরাধীদের রাজনীতিতে পুনর্বাসন করেন এবং পরবর্তীতে তার স্ত্রী বেগম খালেদা জিয়া যুদ্ধ অপরাধীদের পৃষ্ঠপোষকতা দিয়েছেন, এমনকি জিয়ার পদঙ্ক অনুসরণ করে তাদেরকে মন্ত্রী পর্যন্ত বানিয়েছেন। আর এখন নির্বাচনকে ব্যবহার করে যুদ্ধাপরাধী, জঙ্গি গোষ্ঠী, সন্ত্রাস, দুর্নীতি ও দুর্বৃত্তায়নকে পুনর্বাসিত করছে ঐক্যফ্রন্ট। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন পরাজিত পাকিস্তানি হানাদার বাহিনীর অক্সিলারি ফোর্স যুদ্ধাপরাধী সংগঠন জামাত ১৫ আগস্ট ও জাতীয় ৪ নেতার হত্যার ষড়যন্ত্রকারী এসব খুনিদের পরিবার, দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন এতিমের টাকা আত্মসাৎকারী, আন্তর্জাতিক আদালতে স্বীকৃত সন্ত্রাসীদের ত্রাণকর্তা হিসাবে আবির্ভূত হয়েছেন ডক্টর কামাল হোসেন। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISIর পোষ্যপুত্র ডক্টর কামাল হোসেন তার আদর্শিক সহোদর বিএনপি জামাতের সাথে মিলিত হয়ে দেশবিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, বাংলার উর্বর মাটিতে যেমন সোনা ফলে ঠিক তেমনি পরগাছাও জন্মায়। একইভাবে বাংলাদেশে কতগুলো রাজনৈতিক পরগাছা রয়েছে যারা বাংলার মানুষের বর্তমান দুঃখ দুর্দশার জন্য দায়ী। জাতির পিতা যথার্থ বলেছিলেন, বাংলার মাটিতে এই পরগাছারা বারবার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থেকেছে, বাংলাদেশের রাজনীতিতে মূল্যহীন মাকাল ফলে পরিণত হওয়া বর্ণচোরা আসম, আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, কাজী জাফরুল্লাহ সাহেবরাও এদের সাথে মিলিত হয়েছেন। জাতীয় ঐক্যফ্রন্ট মূলত পরগাছাদের সম্মিলিত ষড়যন্ত্রের এক প্ল্যাটফর্ম। আমরা মনে করি বাংলাদেশের মুক্তিকামী জনগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে এসব পরগাছাদের বিরুদ্ধে ব্যালট প্রতিরোধ গড়ে তুলবে। বাংলার মানুষ তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা দেখেছেন গতকাল ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন সাংবাদিক বন্ধুদের সাথে কী ধরনের অশোভন ও ক্ষুব্ধ আচরণ করেছেন। তিনি সাংবাদিক বন্ধুদের হুমকি ধামকি দিয়েছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। রাজনীতিতে এই কামাল হোসেনকে কখনোই জাতির সংকট মুহূর্তে পাওয়া যায়নি। ৭১-এ মহান মুক্তিযুদ্ধের সময় এবং ১৯৭৫-এ ডক্টর কামাল হোসেনের রহস্যাবৃত বিতর্কিত ভূমিকার কথা দেশবাসীর অজানা নয়। দেশ ও জাতির প্রয়োজনে তাকে কখনো পাওয়া যায়নি, বরং বিভিন্ন সময় দেশবিরোধী ষড়যন্ত্রে অপতৎপরতায় লিপ্ত হয়েছেন। জাতীয় ঐক্যফ্রন্ট গঠন ও ডক্টর কামাল হোসেনের ষড়যন্ত্র চক্রান্তের রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতারই অংশ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রতিনিয়ত নয়াপল্টনে বসে মিডিয়ার সামনে মিথ্যাচার করে চলেছেন। তার অসংলগ্ন কথাবার্তা ও নির্লজ্জ মিথ্যাচার এমন পর্যায়ে পৌঁছেছে যা শুনলে স্বয়ং ইবলিস শয়তানও লজ্জা পেতে পারে। বাংলা সাহিত্যের অন্যতম প্রবন্ধকার প্রমোদ চৌধুরী বলেছেন, কোনো বিশেষ উদ্দেশ্যে মিথ্যা কথা বলা চর্চা করলে ক্রমে তা উদ্দেশ্যবিহীন অভ্যাসে পরিণত হয়। মিথ্যা বলাকে উদ্দেশ্যবিহীন অভ্যাসে পরিণত করে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী সাহেব প্রলাপ বচন শুরু করেছেন। আপনারা দেখেছেন যে তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়েও কীভাবে লজ্জাস্কর মন্তব্য করেছেন। যদিও যাদের অস্থিমজ্জায় মিথ্যাচার থাকে এবং মিথ্যা বলা যাদের উদ্দেশ্যবিহীন অভ্যাসে পরিণত হয়, তাদের পক্ষে সত্যের পথে ফিরে আসা অত্যন্ত দুরূহ। তারপরও আমরা বিএনপি নেতৃবৃন্দকে আহ্বান জানাই, মিথ্যাচারের পথ পরিহার করে সত্য ও সঠিক পথে ফিরে আসুন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার পর থেকে দেশব্যাপী ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে এবং অত্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রচারণা চলছে। কিন্তু দেশবাসীর সাথে আমরাও লক্ষ্য করছি, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা তাদের সকাল থেকে সারাদিন বিএনপি ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ মিডিয়ার সামনে লাগাতারভাবে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে। মিথ্যা ও বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে উস্কানি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার, মিথ্যাচার ও তির্যক বক্তব্যের মাধ্যমে বিএনপি রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত রাখার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানকে বাধাগ্রস্ত করছে। ইতিপূর্বে আপনার স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনের সময় দেখেছেন বিএনপি কীভাবে মিথ্যাচার করে এবং নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে জনগণের অনুভূতি আদায়ের চেষ্টা করেছে। তাদের আদর্শিক সহোদর জামাত এবং রাজনৈতিক সন্ত্রাস ও চোরাগোপ্তা হামলার মাস্টারমাইন্ড আসম আব্দুর রব ও মাহমুদুর রহমান মান্না সাহেবরা মিলিত হয়ে এবার মিথ্যাচারের পাশাপাশি হামলা ও গোলযোগ সৃষ্টি করে সরকারের উপর দোষ চাপিয়ে সহানুভূতি আদায়ের অপচেষ্টা চালাচ্ছে। তাদের মনোনয়ন বাণিজ্যের জের ধরে নিজেদের মধ্যকার ধাওয়া পাল্টা দেওয়াকে সরকারের উপর চাপিয়ে দিতে চেষ্টা করছে। নিজেদের কর্মীদের হাতে লাঞ্ছিত হয়ে উল্টা আওয়ামী লীগকে দোষারোপ করছে। গতকাল মিডিয়ার মাধ্যমে বগুড়াতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জনসভা মঞ্চে নিজ দলের কর্মীদের সাথে ঝগড়া, বিবাদ ও অপদস্থ হতে আমরা দেখেছি। আপনারা দেখেছেন দেশের বিভিন্ন জায়গায় বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা কর্মীরা কীভাবে তাদের নেতাদের উপর এবং তাদের নিজ দলীয় অফিস ভাঙচুর করেছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, নির্বাচনী পরিবেশ, সরকার এবং নির্বাচন কমিশনকে নিয়ে মিথ্যাচার এবং দোষারোপ করে সহানুভূতি আদায়ের অপকৌশল একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রধান অন্তরায়। আমরা এ ব্যাপারে নির্বাচন কমিশনকে পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গত কয়েকদিন আগে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসী দেখেছে লন্ডনে বসে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান এই বিজয়ের মাসে পরাজিত পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাথে গোপন বৈঠক করেছে এবং তারপরই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরাও
পাকিস্তান দূতাবাসে গোপন বৈঠক করেছেন। বিএনপি নেতাদের এসব গোপন বৈঠকের পর দেশবাসীর মনে আশঙ্কা সৃষ্টি হয়েছিল নির্বাচনকে সামনে রেখে বিএনপি আবারও সহিংস হয়ে উঠতে পারে। গত কয়েকদিনে বিভিন্ন ঘটনায় তারই প্রতিফলন ঘটেছে। আপনাদের মনে আছে 2013 সালে যুদ্ধাপরাধীদের রক্ষা এবং 2014 সালে নির্বাচনে আগে পরে জ্বালাও পোড়ায়ে দেশের শত শত নিরীহ মানুষকে হত্যা করে বিএনপি জামাত জোট। তাদের হাত থেকে স্কুলগামী শিশু, হাসপাতালগামী মুমূর্ষু রোগী, বৃক্ষ, গবাদি পশু, যানবাহন কোনো কিছুই রক্ষা পায়নি। বিএনপির রাজনীতি ষড়যন্ত্রের রাজনীতি। বিএনপির রাজনীতি হত্যা, খুন, জ্বালাও পোড়াও ও সহিংসতার রাজনীতি, মিথ্যাচার ও অপপ্রচারের রাজনীতি। বিএনপির নির্বাচনী হলো রাজনীতি কালো টাকা, রাজনীতিতে কালো টাকা, ভোট কারচুপি, 1.5 কোটি ভুয়া ভোটার তৈরি এবং পেশি শক্তির অপব্যবহারের রাজনীতি। তারা কখনোই জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে অভ্যস্ত নয়। তারা ষড়যন্ত্রের মাধ্যমে কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখলের অপচর্চা থেকে বেরিয়ে আসতে পারেনি। আমরা বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দকে আহ্বান জানাই, অপপ্রচার ও মিথ্যাচার ছেড়ে আসুন। একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সহায়তা করি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসলে আমার বক্তব্যে আমি বলেছি এটি তাদের পুরনো অভ্যাস। এটি নির্বাচন 30শে ডিসেম্বরের সন্ধ্যা অবধি 5টা পর্যন্ত এ বক্তব্য তাদের চলতে থাকবে। এ বক্তব্যে দেশের মানুষকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই। আর এটা ওনারাই বলতে পারবেন যে ওনারা মহামান্য রাষ্ট্রপতির কাছে কী চেয়েছেন। ওনাদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোলামেলা আলাপ আলোচনা করেছেন, সংলাপ করেছেন। এরপরে মহামান্য রাষ্ট্রপতির কাছে ওনাদের আর কি চাওয়া বাকি রয়েছে সেটি ওনারাই ভালো বলতে পারবেন, এবং মহামান্য রাষ্ট্রপতি সঙ্গে দেখা করার পরেই বোঝা যাবে যে ওনারা কি চাইলেন। দেখেন, আসলে আমার বক্তব্যে আমি বলেছি যে আসলে তারা সমগ্র নির্বাচনটিকে একটি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। তারা নির্বাচনে ভরাডুবির আশঙ্কা থেকেই তারা একটি পূর্ব ক্ষেত্র তৈরি করার চেষ্টা করছেন এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার। আমরা আশা করি দেশের মানুষ যেভাবে এই নির্বাচনকে গ্রহণ করেছেন এবং দেশের অপরাপর রাজনৈতিক দলগুলি যেভাবে নির্বাচনে অংশগ্রহণ করছেন, এই নির্বাচনকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা যাবে না। ধন্যবাদ। সর্বপ্রথম আমি বলতে চাই যে আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী নাই। আওয়ামী লীগ বা মহাজোটের কোনো বিদ্রোহী প্রার্থী নাই। কিছু প্রার্থী রয়েছেন, 1.5 ডজন না, আরও অনেক কম প্রার্থী রয়েছেন। এগুলো আমরা আশা করছি। আমরা আপনাদের মাধ্যমে আমরা একটি বিষয় জানাতে চাই, সেটা হলো আগামী পরশু 17 তারিখ। এই 17 তারিখের মধ্যে যারা নির্বাচনে এখনও নির্বাচনী মাঠে দাঁড়িয়ে রয়েছেন আওয়ামী লীগ বা মহাজোটের, তাদেরকে নির্বাচন থেকে সরে আসতে হবে। সাংবাদিক সম্মেলন করে নিজের নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে এবং আওয়ামী লীগ বা মহাজোটের প্রার্থীর সপক্ষে মাঠে কার্যকর ভূমিকা রাখতে হবে, নতুবা আমরা কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ।